ভেতরের একটি অংশ আসলে তালগোল পাকানোর চেষ্টা করছে কোন একটা যে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে পরিবর্তন সেই পরিবর্তনের ধারার সঙ্গে হয়তো জুলাই বিপ্লবের বিরোধিতাকারী বা আওয়ামী দুষ্কৃতিকারীদের সঙ্গে সংযুক্ত অনেকে এই তালগোলটি পাকানোর চেষ্টা করছে। 17ই ফেব্রুয়ারি সরকার যেদিন শপথ নেয় সেদিন একটি অবিশ্বাসের বীজ আসলে রোপিত হয়েছে, যখন তারা সংবিধান সংশোধনের জন্য যেই শপথ নেওয়ার কথা সেই শপথ তারা নেয়নি, তখন থেকেই আসলে একটা অবিশ্বাসের বীজ রোপিত হয়েছে। এবং পরবর্তী যেই কার্যক্রমগুলো সেই কার্যক্রমের মধ্যে আমি বলবো যে এই বিষয়টি ক্রমশ বাড়ছে। এবং আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি অধ্যাদেশ, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে, তারা সেগুলোকে গ্রহণ করবে না। তো এই জায়গাগুলো মিলে আসলে এক ধরনের তালগোল পাকাচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে বলি যে আমার কেন যেন মনে হচ্ছে সরকারকে একটা ইনস্টেবিলিটির দিকে নিয়ে যাওয়ার জন্য, একটা অস্থিরতা সৃষ্টির জন্য কোন বিশেষ মহলের একটি চেষ্টা চলছে। তবে এর মধ্যেও আমি সরকারকে স্বাগত জানাই। আমি ওই যে অধ্যাদেশগুলো তারা বাতিলের কথা বলছেন সেই জায়গাটায় আসছি। তার আগে আমি বলতে চাই যে সরকার আগামী সোমবারই হয়তো এই অধ্যাদেশটি উঠছে সংসদে, যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে অধ্যাদেশ সে সংশোধনী সহ পাশ হচ্ছে সংসদে, কিন্তু এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে যতটুকু জানা গেছে যে 6 এপ্রিল আগামীকাল এটি জাতীয় সংসদে উঠবে। পাশে সুপারিশ করেছে বিশেষ কমিটি। তো এখন দেখা যাক কি করে এই সংশোধনীতে কি আসে, কারণ আওয়ামী প্রেমী অনেকেই কিন্তু এখনো বিএনপি সরকারের মধ্যেই আছে, ঘাপটি মেরে আছে। তাদের আওয়ামী প্রীতির অনেক নমুনা আমরা দেখছি। এবং দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে সেই জায়গাটা আপনারা আমাদের কাছে তুলে ধরতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা আপনাদের কোনো বক্তব্য থাকলে দিতে পারেন, আমি সেটি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করব। তো এখন ধরেন আমি যদি বলি যে সন্ত্রাস বিরোধী আইনে পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ আগামীকালে উঠলে বোঝা যাবে যে আসলে এটার ভেতরে অন্য কোনো প্যাচ তারা দিয়েছে কিনা। এবং আমি যেটি বলছিলাম যে আওয়ামী প্রীতির কিছু বহিঃপ্রকাশ আমরা দেখছি, যে আওয়ামী লীগ 17 বছরে বিএনপিকে রাস্তায় দাঁড়াতে দেয় নাই, সেই আওয়ামী লীগের প্রতি এক ধরনের আধিক্যতা আমরা দেখছি আওয়ামী লীগের ব্যাপারে। তো সেটি যদি হয়, আমার মনে হয় না বাংলাদেশের মানুষ সেটি মেনে নেবে। সাধারণ মানুষ, বিশেষ করে জুলাই বিপ্লব অন্তত একটা বিষয় নিশ্চিত করে গেছে, জুলাই বিপ্লব হাসিনা 17 বছরে মানুষের মধ্যে যে ভয় ঢুকিয়েছিল সেই ভয়টা কিন্তু কাটিয়ে দিয়েছে। যার জন্য আপনারা দেখবেন যে মানুষ কিন্তু এখন অনেক বেশি ভোকাল, অনেক বেশি সাহসের সঙ্গে কথা বলে। তারা মন্ত্রীকে তারা সরাসরি বলে যে আপনার পরিদর্শনের কি দরকার, 2 ঘন্টা ধরে বাস আটকায় দেখা কিসের পরিদর্শন এটা। তো এই যে সাহসের জায়গাটা, সেই জায়গাটা বিএনপি আমার মনে হয় না যে গলা চিপে ধরতে পারবে, টুটি চেপে ধরতে পারবে। কণ্ঠ রোধ করার কোন চেষ্টায় বিএনপি যদি যায়, সেটি বিএনপির জন্য ভয়ঙ্কর রকমের বুমেরাং হবে। এবং আমি সাম্প্রতিক সময় দেখলাম যে প্রধানমন্ত্রীর কি ব্যঙ্গ চিত্র বা কোনো একটা অশ্লীল একটা ছবি পোস্ট করার জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমার মনে হয় যে এই কালচারটা আমাদের বন্ধ হওয়া উচিত। এবং সোশ্যাল মিডিয়া আসলে খুবই, কি বলবো, একজন আরেকজনকে ফাঁসানোর জন্য অনেক কিছু করে, বা এই টলারেন্সের জায়গাটা ক্রিয়েট করা, এই টলারেন্সের বিষয়টা ক্রিয়েট করা। আপনিও যদি এখনই যদি সেটি শুরু হয়ে যায়, তাহলে দেখা যাবে যে আজকে ওর নামে বানায় একটা মামলা করে দিবে, ও ওর নামে বানায় মামলা করে দিবে, এই একটা স্ট্যাটাস দিয়ে আপনাদের আজে বাজে কথা লিখে আপনাকে বিপদে ফেলবে। আমার মনে হয় যে হাসিনা আমলের এই কালচারটা বন্ধ হতে হবে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পর্যন্ত যা দেখাচ্ছেন, তিনি দেখাচ্ছেন যে গত 18 বছরে তিনি লন্ডনে থেকে তিনি যে ওয়েস্টার্ন যে কালচার, যে উদারতার যে কালচার, যে নম্রতার যে কালচার, সেই কালচারটা তিনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। তিনি অনেক বেশি হিউমিলিটি দেখাচ্ছেন, এক ধরনের নম্র আচরণ করছেন সব জায়গায়, প্রত্যেকটা সেক্টরে। যদিও ওনার অনুসারী যারা আছেন, মন্ত্রী এমপি, অনেকের আচরণে সেই নম্রতার বিষয়টি স্পষ্ট নয়। তারা এখনো গায়ের জোরে সব করে ফেলবেন এমন একটা অবস্থা আমরা তাদের মধ্যে দেখতে চাচ্ছি। এবং ধরেন এই সংবিধান নিয়ে যেসব কপচাকপচি চলতেছে, এগুলো বিএনপির জন্য সুফল বয়ে আনবে বলে আমি মনে করছি না, আমার যতটুকু পর্যবেক্ষণ সেই জায়গাটা থেকে। তো আমি বিবিসির একটা রিপোর্ট দেখাতে চাই যে অধ্যাদেশগুলো বাতিলের কথা বলছে, সুপারিশের কথা বলছে। সেই জায়গাতে আমি বিবিসির একটা রিপোর্ট আপনাদেরকে দেখাই। বিবিসির এই রিপোর্টে বলা হচ্ছে গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কার সহ 20 অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি কেন। এবং এখানে তাদের স্পেসিফিক বেশ কিছু বিষয় এনেছে, যেমন গুম প্রতিরোধে অধ্যাদেশের কি হবে। তো 2025 সালে গুম প্রতিরোধে প্রথমবারের মতো একটি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। গুম থেকে সব ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের আইনি কাঠামোতে অন্তর্ভুক্ত করার জন্য এই অধ্যাদেশ জারি করা হয়।
বিশেষ কমিটি যারা এই অধ্যাদেশগুলো যাচাই বাছাই করার জন্য যে বিশেষ কমিটি সংসদে, তারা এই বিলটি সংসদে উত্থাপন করেনি। তো যার ফলে অধ্যাদেশটি কার্যকারিতা হারাচ্ছে। এখন এই অধ্যাদেশটি যদি কার্যকারিতা হারায়, তাহলে কি খুনি জিয়াউল হাসানদের বিচারের পথ রুদ্ধ হয়ে যাবে? যে সেনা কর্মকর্তারা গুমের অভিযোগে এখন আটক আছেন, তারা জামিন পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন? সরকার কি তাদের প্রতি দরদ দেখাচ্ছেন নাকি? যে যারা এখানে, এবং ধরেন বিবিসির এই রিপোর্ট থেকে আমি যদি বলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধ্যাদেশটি সম্পর্কে মতামতে বলেছে, গুম একটি সংবেদনশীল অপরাধ। এর সঙ্গে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায় সম্পৃক্ত। এই অধ্যাদেশটি আইনে রূপান্তর না করে নতুন আইন করার মতামত দিয়েছে, এবং তারা বলছে গুম সংক্রান্ত এই অধ্যাদেশের বিরুদ্ধে সরকারের আইন মন্ত্রণালয় যে আপত্তি জানিয়েছে, তার বিরুদ্ধে খোদ বিএনপি দলীয় সংসদ সদস্য ও কমিটির সদস্য নওশাদ জামিল নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এবং তার বিপক্ষে এবং তার পক্ষে যুক্তিও তিনি তুলে ধরেছেন। এবং তারা এখানে যে বিষয়টি তারা যেটি বলছে, যে এর মাধ্যমে আসলে আমাদের এই যে বিশেষ কমিটির প্রতিবেদনে সরকারের আপত্তি সম্পর্কে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার কারণে আটককে গুমের সংজ্ঞা থেকে বাদ দিতে হবে, নিরাপত্তা বাহিনী সদস্যদের বিরুদ্ধে তদন্তে সরকারের পূর্ব অনুমতি নিতে হবে। অর্থাৎ সেই পাচাকামি যে মানে নিরাপত্তা বাহিনী সদস্য, পুলিশের সদস্য, হ্যান ব্যান ত্যান, এরা আপনাদেরকে ক্ষমতা কে রাখবে? নিরাপত্তা বাহিনীর পাচাইতে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এবং 17 বছরে শেখ হাসিনারকে যারা টিকিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল, মাজা ভাঙা ইউনুস, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। গত 48 দিনে আপনাদের সরকারেরও আমরা কোনো ব্যবস্থা দেখছি না। মাসুদউদ্দিন অ্যারেস্ট হয়েছে 111, শেখ মামুন খালেদ অ্যারেস্ট হয়েছে, ভালো। এই অ্যারেস্ট গুলো আমি এটাকে স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যেভাবে অ্যারেস্ট হচ্ছে, প্রয়োজন ছিল 111 নিয়ে একটা কমিশন গঠন করা। 111 এ কারা কিভাবে যুক্ত ছিল, কারা কিভাবে নির্যাতন করেছে, কারা কিভাবে মানে আমাদের সেনাবাহিনীর বর্তমান যে বিপর্যয়কর পরিস্থিতি 5ই আগস্টের আগ পর্যন্ত আমি যদি বলি, তার পেছনের সূচনা হয়েছিল 111 এর মাধ্যমে। এই মঈন ফখরুদ্দিনের হাত ধরে এটা শুরু, এবং এই মাসুদউদ্দিন যা ছিল এটা কি মেকার, মামুন খালেদ যা ছিল এটা কি মেকার। তো এদের সাথে তো রাজনৈতিক লোকজনও ছিল। আপনি কি শুধু মাসুদউদ্দিনকে বললে হবে? মাসুদউদ্দিনের সাথে পলিটিক্যাল লোকজন ছিল না? তারা কারা? তাদেরকে ধরেন, আপনি একটা কমিশন গঠন করেন। অর্থাৎ এলোমেলো ভাবে আপনি যদি কাজ করতে যান, তাহলে এই জিনিসটা আমার মনে হয় যেন খুব বেশি সুফল বয়ে আনবে না। তারপরে ধরেন এই যে গুম অধ্যাদেশ আপনি কেন বাতিল করবেন? গুম অধ্যাদেশ বাতিল করে আপনি 14 জন, আমি যেটা বলছিলাম যে 14-15 জন যে সামরিক অফিসার যারা এখন সেনাবাহিনীর ভেতরে বিশেষ কারাগারে আছে, তাদের মুক্তির পথকে সুগম করবেন? জিয়াউল হাসানের বিচারের পথকে সুগম করে তাকে জামিনে মুক্তি দেবেন? সোহায়েলকে মুক্তি দেবেন? অর্থাৎ যেসব দুর্বৃত্তকে ইউনূস সরকারের সময় নানা চাপের কারণে গ্রেপ্তার করতে বাধ্য করা হয়েছিল শেষ দিকে এসে, তাদেরকে আপনি বাদ দিয়ে দেবেন? নিরাপত্তা বাহিনীর ভাসুরদেরকে আপনি রক্ষা করবেন? নিরাপত্তা বাহিনীর ভাসুররা আপনাদেরকে রক্ষা করবে? জনগণের বিপক্ষে যাবেন? জুলাই সনদ নিয়ে যেসব টলং-বলং কথাবার্তা হচ্ছে, এগুলার আমি কোনো লজিক্যাল কোনো কারণ খুঁজে পাই না। আমি যতটুকু বিএনপির ভেতরে অনেকের সঙ্গে যতটুকু কথা হয়, বর্তমান সময়ের মন্ত্রী, এমপি বা প্রধানমন্ত্রী তারেক রহমানের আশেপাশে যারা আছেন, তাদের সঙ্গে যতটুকু কথা হয়, এই বিষয়টি আমি নিশ্চিত যে তারা জুলাই সনদ তারা বাস্তবায়ন করবেন, জুলাইয়ের যে জায়গাগুলো তারা বাস্তবায়ন করবেন। কিন্তু হয় না যে ওই পলিটিক্সে একটু কি বলে এটাকে, গেম খেলতে হয়, একটু নানা ধরনের বিতর্ক তৈরি করে রাখতে হয়। হাসিনার আমলে যেমন একটা ঘটনাকে আড়াল করার জন্য আরেকটা ঘটনাকে সামনে আনা হতো। সরকার যদি ওই পথে যায়, আমি মনে করি যে সরকার নিজেই নিজের বিপর্যয় ডেকে নিয়ে আসবে। এবং বর্তমান সময়ে বিএনপি সরকার কিন্তু সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে। আমি জামাতের রাজনীতির যে অবজারভেশন আমি যদি বলি, জামাত এই 17 বছরে যেই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গেছে, তারা নতুন করে আবার বিরোধী দলীয় আন্দোলন করতে যে তারা চাইবে না যে তারা আবারও ওই যে হামলা মামলা শিকার হোক, কারণ ক্ষমতায় যিনি আছেন তিনি টিকে থাকার জন্য হামলা মামলায় যাবেনই। তো সেই জায়গায় যে তারা ওইরকম কোনো কঠোর যে অবস্থানে যাওয়া, সেটিতে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আমি তো বলি যে এনসিপি দেখলাম, ওই যে আসিফ দেখলাম যে আবার রাজপথে নামার হুমকি দিচ্ছে। আসিফ মাহফুজ এদেরকে দিয়ে আসলে রাজপথের কোনো আন্দোলন হবে না, কারণ তাদের উপরে আস্থা রেখে তারাই জুলাই বিপ্লবের বুকে ছুরি মেরেছে ইউনূসের নেতৃত্বে। তো তাদেরকে আমি মাইনাস করে দিতে চাই। তাদের ডাকে কেউ আসবেও না। যদি নতুন কোনো নেতৃত্ব তৈরি হয়ে যাবে, নতুন কোনো সাধারণ মানুষের নেতৃত্বে যদি হয়, তাহলে ঠিক আছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপরে আমাম নাহিদ ইসলামকেও আমি খুব বেশি কাউন্ট করি না, তারপরে মাহফুজ তো বাতিলই। তো এদেরকে দিয়ে আসলে আর নতুন করে আপনারা কিছু করতে পারবেন না। কিন্তু সাধারণ মানুষের স্মৃতিতে, সাধারণ মানুষের চেতনায়, সাধারণ মানুষের যে ভাবনা, সেই ভাবনায় যে সাহস, সেই সাহসের জায়গাটা যদি বিএনপি সরকার কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, যদি কোনোভাবে জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয়, নানা তালবাহানার মাধ্যমে যদি তারা আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে কিন্তু আমি বলবো যে আনস্টেবিলিটি তৈরি হবে, সেই আনস্টেবিলিটি আপনারা
ঠেকাতে পারবেন না। তো আমি অধ্যাদেশের আরো একটা পয়েন্ট একটু আপনাদেরকে দেখাতে চাই বিবিসির রিপোর্টের থেকেই, দুঃখিত। এবং ধরেন সেখানে আরেকটা বিচার বিভাগের মানবাধিকার কমিশনের ক্ষমতা প্রশ্ন, মানবাধিকার কমিশনের সংক্রান্ত যে অধ্যাদেশটি, সেই অধ্যাদেশটি নিয়েও আপনার সরকারের নাকি আপত্তি আছে, এবং এই বিলটিও তারা সংসদে বিল আকারে সংসদে আইন করার জন্য বিল আকারে না তোলার সুপারিশ করেছে। এবং আগের এই যে গুম কমিশনে যাদেরকে মানবাধিকার কমিশনে অ্যাবজর্ব করা হয়েছিল খুব সম্ভবত তাদের চাকরি বোধে চলে যাচ্ছে, তাদেরকে বোধহয় ক্লোজ করা হচ্ছে, তাদের যেসব অনুসন্ধান ফাইলপত্র এগুলো সব রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। এটি আমার ব্যক্তিগত সূত্রের যে খবর, সেই খবর থেকে আমি পেয়েছি। তো মানবাধিকার কমিশন সেই আবার সেই ছোট জগন্নাথের মতো একটা কিছু হয়তো তারা বানাই দেবে, কোনো অধ্যাপক, কোনো শিক্ষক, কোনো সাবেক সামরিক কর্মকর্তাকে বসায় হোমতম করে একটা কিছু একটা করবে। অর্থাৎ এই সরকারের যে 48 দিন, সেই 48 দিনে আমরা দেখছি যে সেই ধরেন সেই আমলাতন্ত্র, সেই সেনা কর্মকর্তা, তাদের যে প্রভাব, এই প্রভাব থেকে সরকার বের হয়ে আসতে পারছে না। এবং আমি একটি সংবাদ আপনাদেরকে দেখাতে চাই। সরকারের প্রথম 28 দিন, অর্থাৎ 1 মাসের, যেহেতু ফেব্রুয়ারি মাস যেহেতু 28 সেহেতু 28 দিনকে তার 1 মাস ধরে একটা পোস্ট দেখলাম যে প্রধানমন্ত্রীর 28 দিনের 28 পদক্ষেপ অভূতপূর্ব কর্মযোগ্য। এটা প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা মাহাদি আমিন তার ফেসবুক পোস্ট থেকে এগুলো সংবাদ হয়েছে দেখলাম। এখন আবার এটা শুরু হয়েছে, সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যে যাই লিখে সেটাই জাতীয় সংবাদ হয়ে সামনে চলে আসে। এবং এর মধ্যে ধরেন 28 দিন 28 পদক্ষেপের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি, ইমাম মুয়াজ্জিন, সেবক সম্মানী, এগুলো ধরেন যেগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই বিষয়গুলো এসছে। এবং 28 দিনের এই সাফল্যের কর্মসূচিতে 28 দিনের যে কি বলবো এটাকে, 28 পদক্ষেপের অভূতপূর্ব 28 পদক্ষেপের মধ্যে দেখলাম ভিভিআইপি প্রটোকল হ্রাস, এটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমি মনে করি তারেক রহমান সাহেবের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি যে আমার প্রধানমন্ত্রী তার জন্য সাংবিধানিকভাবে অ্যাসাইন করা যে নিরাপত্তা আছে, সেই নিরাপত্তা তিনি গ্রহণ করবেন। তিনি, তার গাড়িতে জাতীয় পতাকা থাকবে, প্রধানমন্ত্রীর প্রতীক থাকবে, প্রধানমন্ত্রীর পতাকা থাকবে, তিনি যথাযথ নিরাপত্তা মেনে তিনি কাজ করবেন। এবং আমি গত কয়েকদিন পর্যবেক্ষণ করছিলাম যে প্রথম দিকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তার মতো করে চলছিলেন, তার নিজস্ব গাড়ি, তার নিজস্ব ড্রাইভার, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে মোটরসাইকেলে তাকে হাত নাড়ছে, তার গাড়ি গ্লাসে এসে টোপ দিয়ে তাকে সালাম দিচ্ছে। আমার মনে হয় যে এই জায়গাগুলো অবসান ইতিমধ্যে হয়তো হয়ে করেন, ইতিমধ্যে উনি আবার প্রোটোকলে ঢুকেছেন। কারণ এসএসএফ যে রেড বুকে চলে তাকে সেই রেড বুক ফলো করতে হবে, এবং তার নিরাপত্তা ঝুঁকি আছে, এটা সবাই জানে। তো সেই নিরাপত্তা ঝুঁকির কারণেই আমি মনে করি যে তাকে প্রপার নিরাপত্তা নিতে হবে। কারণ আল্লাহ না করুক যদি কোনো অঘটন ঘটে, তখন বিএনপির যারা এখন ওনার আশেপাশে হুক্কা হুয়া করছে, একটা বান্দারও আপনি খুঁজে পাবেন না। কেউ পালাবে, কেউ নতুন যারা আসবে তাদের সঙ্গে যে যোগ দিবে। কারণ 17 বছরে আমরা দেখেছি বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া 6টা বছর কারা অন্তরীণ ছিলেন, জেলখানা এবং তার বাসা মিলিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি, কোনো কড়া আন্দোলন আমরা 6 বছরে দেখতে পারি নাই। সো এসব মাছের মায়ের পুত্র শোক, এসব প্যান ঘ্যান ঘ্যান করে লাভ নাই। এখন আমরা কিছু বললে অনেকে ঝাঁপায় পড়ে, এই ঝাঁপায় পড়ার অংশকে আরো করি না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশ যে স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী যাত্রা শুরু করেছেন, সেই সবার আগে বাংলাদেশকে অব্যাহত রাখতে হবে। এবং এই যে 15টি অধ্যাদেশ সংশোধন করে তারা নিচ্ছেন, আমরা দেখতে চাইবো যে তারা আসলে কি সংশোধন করছেন, এই সংশোধনে কেউ ছাড় পাচ্ছেন কিনা, এই সংশোধনের কোনো বিশেষ কোনো উদ্দেশ্য কাজ করছে কিনা। পাশাপাশি তারা 20টি অধ্যাদেশকে অকার্যকর করছেন, 20টি অধ্যাদেশকে তারা বিল আকারে উত্থাপন করছেন না। আমি মনে করি বিএনপির এই শাসন ব্যবস্থায়, অর্থাৎ প্রথম দিনই শপথ না নিয়ে যে অবিশ্বাসের বীজ তারা রোপণ করেছেন, এই 20টি অধ্যাদেশকে অকার্যকর করে তারা আসলে এই অবিশ্বাসের জায়গাটাকে আরো পোক্ত করছেন। এবং আওয়ামী লীগ সরকারের আমলে আমরা একটা বিষয় দেখতাম যে সেটি হচ্ছে যে জনগণ যেটি নিয়ে সমালোচনা করছে, বা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া যে বিষয়টি নিয়ে সমালোচনা করছে, সে বিষয়টিকে বা সেই ব্যক্তিটিকে আওয়ামী লীগ আরো বেশি গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসতো। তো বিএনপি সরকারের মধ্যে আমরা কিছু কিছু জায়গার কিছু কিছু প্রবণতা দেখছি। এবং আমি যদি একটি অধ্যাদেশ দেখাই, এই অধ্যাদেশটি আমার কাছে কেন হয়েছে আমি এখন পর্যন্ত জানি না। আমি অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যে কেন অধ্যাদেশটি তারা, অধ্যাদেশ না, কেন এই প্রজ্ঞাপনটি তারা দিল, সেই প্রজ্ঞাপনের কোনো ব্যাখ্যা কেউ আমাকে দিতে পারেনি। সেটি হচ্ছে এই প্রজ্ঞাপনটি আমি যদি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে 17 মার্চ 2026। সেটি হচ্ছে সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় বিভাগসমূহের সংসদ বিষয়ক কার্যাবলী নিম্নোক্ত রূপভাবে সম্পাদিত হবে। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ
কলাম 2 এ উল্লেখিত অর্থাৎ তারেক রহমান যদি সংসদে অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত প্রশ্নের জবাব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিরক্ষা মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ এই সংক্রান্ত বিষয়ে জবাব দেবেন জনাব সালাউদ্দিন আহমেদ। তো এই প্রজ্ঞাপনের আমি আসলে কোনো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাইনি এবং আপনি জানেন যে ইতিমধ্যে সালাউদ্দিন আহমেদ সম্পর্কে সাধারণ মানুষের যে পারসেপশন সেটি একটু নেগেটিভ, বিশেষত তার 8-9 বছরের ভারতে অবস্থান, শিলংয়ে অবস্থান, শিলংয়ের রাজকীয় অবস্থান, তাকে বাংলাদেশ দূতাবাস সে সময়ে কি বলবো ট্রাভেল পাস ইস্যু করলো, তার দেশে না আসা, 6ই আগস্টে বিনা বাধায় তিনি দেশে চলে আসা, সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের তার ব্যাপারে একটা পারসেপশন আছে। সেই পারসেপশনের জায়গায় কেন তাকে হঠাৎ করে এই প্রজ্ঞাপনই বা কেন দিতে হবে? প্রধানমন্ত্রী যদি পার্লামেন্টে উপস্থিত না থাকেন, দায়িত্বশীল সংসদে যদি কোনো উপনেতা থাকে বা হুইপ থাকে বা সিনিয়র কোনো মন্ত্রী সেটা জবাব দেবেন, এর জন্য কেন প্রজ্ঞাপন দিতে হবে? এই বিষয়টি পর্যন্ত কেউ আমাকে স্পষ্ট করতে পারে নাই। তবে এই জাতীয় বিষয় যদি চলে তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই নিজে এই দুর্বৃত্তদের জালে আটকা পড়ে যাবেন, সেটি নিয়ে আসলে কারো কিছু করা থাকবে না। আমি বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে অবস্থা আমি দেখছি, অনেক সংবাদই তারা প্রপারলি নিয়ে আসছেন না, অনেক সংবাদই তারা এখনই চেপে যাওয়া শুরু করছেন, কারণ অধিকাংশ মালিকই আপনার আওয়ামী অর্থের পরিচালিত মিডিয়ার মালিক, সম্পাদক যারা আছেন তারা আসলে সরকারকে নানা রকম ভাবে প্যাম্পারিং করছেন, সরকারকে নানা রকম ভাবে খুশি করামূলক কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছেন। তো যার ফলে সরকার রিয়েল পিকচার পাবে কিনা, জনাব তারেক রহমান সাহেব যতই পেপার কাটিং না পড়ে পুরো পত্রিকা পড়েন, যতই পত্রিকার দিকে তিনি মনোনিবেশ করেন, প্রকৃত সংবাদ প্রকৃত বিশ্লেষণ ওনার কাছে যাচ্ছে কিনা সেটি নিয়ে আমি ইতিমধ্যেই সন্দিহান। তো পাশাপাশি আমি বলবো যে অবিশ্বাস তারা প্রথম দিন থেকে শুরু করেছেন, সেই অবিশ্বাস তাদেরকেই কাটাতে হবে। জুলাই বিপ্লব, এই যারা গুম খুনের সঙ্গে যুক্ত, এখন বিএনপি দেখলাম বিএনপি মিডিয়া সেল থেকে নানা রকমের দেওয়া হচ্ছে যে বিএনপির এতজন মানুষ গুম হয়েছিল, এতজন মানুষ হত্যা হয়েছিল, এতজন মানুষ জেলে ছিল, এই সব আমরা সবাই জানি, এগুলো দিয়ে লাভ নাই। এখন আপনি ক্ষমতায় আসছেন, এখন আপনি কি করবেন সেটা করেন। এখন যদি আপনি আর্মিরে ভয় পান, সশস্ত্র বাহিনীরে ভয় পান, চোরগুলারে আবার প্রশ্রয় দেন, নমনম করেন, সচিবদেরকে নমনম করেন, তাইলে হবে না। ইউনূস সরকারের ব্যর্থতার মূল কারণ হচ্ছে তিনি প্রথম রাতে বেড়াল মারতে পারেন নাই, তার মাজায় সে জোট ছিল না। এই ইউনূস একদল বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে এক ধরনের ক্লাব হিসেবে এই রাষ্ট্রটাকে কি বলবো জুলাই বিপ্লবটাকে শেষ করে দিয়েছেন। তার নিজের স্বার্থ, নিজের ধান্দাবাজি প্লাস এই বুড়াগুলারে নিয়ে নানা রকমের মোটিভেশনাল কথাবার্তা বলে শেষ করে দিয়ে গেছেন সবকিছু। এবং তারেক রহমান গত 48 দিনে কঠোর কোনো পদক্ষেপ, অর্থাৎ যেটি আমার কি বলবো আমার সুপ্রিমেসিকে এস্টাবলিশ করে সেই জাতীয় কোনো পদক্ষেপে তিনি এখন পর্যন্ত যান নাই। এখনো হাসিনা আমলের পরিপুষ্ট সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা স্বস্বপদে বহাল, এখনো পুলিশের অনেকেই আছে হাসিনা আমলের যারা গুম খুনের সঙ্গে যুক্ত ছিল তারা বহাল, সচিবালয় এখনো অনেকেই বহাল। তো আপনি যদি আপনার উদারতা, আপনার নম্রতা, আপনার হিউমিলিটি দিয়ে এই রাষ্ট্র চালাতে চান, আপনি পারবেন না। কারণ হাসিনা যেই বিষাক্ত বিষ প্রত্যেকের শরীরে পুশ করে গেছে বা মস্তিষ্কে পুশ করে গেছে, সেই বিষাক্ত বিষ কিন্তু আপনাকে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত করবে। তো আমি অনুষ্ঠান দীর্ঘ করবো না, এখনই শেষ করবো। তার আগে একটি বিষয়, জনাব তারেক রহমান, আপনি যে উদারতা বা নম্রতা বা যে হিউমিলিটি, যে আন্তরিকতা, যে সফটনেস দেখাতে চাচ্ছেন, আমি আগেই বলেছি যে আপনার মন্ত্রী এমপিদের মধ্যে সেটি অনুপস্থিত। তারা অনেকেই বুঝতে পারছে না, তারা অনেকেই তাকে 2001 সাল মনে করছে এবং তারা এখনো অনেকের মধ্যে হামটম অনেক কিছু দেখছি, ইন্টারনালি অনেক কিছু করছি। এটা অনেক তথ্য আছে, এগুলো দিস ইজ ভেরি আর্লি টু কমেন্টস, আরেকটু পর্যবেক্ষণ করি। এবং আমি আমার মাসখানেক আগের একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমি সরকারকে আসলে হানিমুন পিরিয়ডটা দিতে চাই। 100 দিনের জায়গায় এই সরকার বলেছে 180 দিন। ওকে ফাইন, 180 দিন দেখি আপনারা কি করেন, আপনাদের উদ্দেশ্যটা একটু স্পষ্ট হোক। তারপরে এর মধ্যে আমরা আমাদের কাজ করতে থাকবো, যতটুকু সম্ভব বলবো। বাট 180 দিন হচ্ছে আপনাদের আসলে যেই 180 দিনের ঘোষিত সময়, তারপরে প্রতিটা বিষয় নিয়ে আরো চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করা হবে। পাশাপাশি জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপদেষ্টারা কেউ কি আপনাকে বলে নাই যে বাংলাদেশের মানুষের এই যে জ্বালানি সংকটের যে ভয়াবহ অবস্থা, হামে শিশুরা মারা যাচ্ছে প্রতিদিনই, 5-7 হাজার শিশু হসপিটালে উপস্থিত, তারা হসপিটালে ভর্তি, তারা চিকিৎসা নিচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক, শাটডাউন হয়ে যায় কিনা সবকিছু, অফিসের সময় পরিবর্তন করা হয়েছে, মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যায়। তো সেখানে আপনি সিনেমা দেখতে গেলেন কিভাবে? আপনার কোনো উপদেষ্টা আপনাকে বলে নাই যে মাননীয় প্রধানমন্ত্রী এই পরিস্থিতিতে আপনার বোধহয় সিনেমা দেখতে যাওয়া ঠিক হবে না? আপনার আশেপাশেও কি হাসিনার মতো লোকজন ঢুকে গেছে যে না আপাকে কিছু বলা যাবে না, আপা যা বলছেন সেটাই কারেক্ট, ভাইয়া যা বলছেন সেটাই কারেক্ট, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই সিদ্ধান্ত? এটি যদি হয় তাহলে আপনি
আহ ধরে নেবেন যে আপনি দুধ কলা দিয়ে সাপ পুষছেন, আপনার আশেপাশে যারা আছে তাদের সেই আহ, সুযোগ থাকতে হবে, তাদের সেই সাহস থাকতে হবে আপনাকে বলার যে এটি বোধহয় ঠিক হবে না এই মুহূর্তে, আপনি কর্মসূচিতে যায়েন না, এটা করিয়েন না। এটাতে একটা বিরূপ মনোভাব সাধারণ মানুষের কাছে যাবে। এবং ইতিমধ্যে বাংলাদেশের সংবাদ মাধ্যম দেখলাম উনি কি সিনেমা দেখেছেন, এইটার মধ্যে কি কাহিনী আছে, কত ভালো সিনেমা, এগুলা নিয়ে লেখালেখি হচ্ছে। একমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখলাম অসংখ্য মানুষ প্রশ্ন তুলেছে, কেন